আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা এসপিকে পদ্ধতি সম্পর্কে কিছুই জানেন না এবং বিভিন্ন সময় আমাকে প্রশ্ন করেন যে এসপিকে কি বা এসপিকে পদ্ধতিতে কিভাবে চাষাবাদ করলে আপনার বিষমুক্ত খাদ্য উৎপাদন করা সম্ভব। তো শুধুমাত্র যারা জানেন না তাদের জন্য। এসপিকে হচ্ছে একটা কৃষি পদ্ধতি যেটা আবিষ্কার করেছেন ভারতের পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ডক্টর সুভাষ পালেকর গুরুজি। উনি দীর্ঘ 12 বছর অনুসন্ধানের পর এই পদ্ধতি আবিষ্কার করতে সক্ষম হয়েছে এবং দীর্ঘদিন যাবৎ প্রচার করে যাচ্ছেন এবং ভারত সরকারের বিভিন্ন বিভিন্ন মন্ত্রী এমপি যাই বলেন সবাই কিন্তু ওনাকে বিভিন্ন সময় বিভিন্ন ওয়ার্কশপের আয়োজন করে ওনাকে লেকচারের জন্য ডাকেন এবং তিনি বিনা পয়সায় ভারতের প্রায় 1 কোটি কৃষককে এই প্রশিক্ষণ দিয়েছে। বর্তমানে ভারতের 1 কোটির উপরে কৃষক এই এসপিকে পদ্ধতিতে খুব সফলতার সাথেই চাষাবাদ করতেছে। এর মধ্যে ছোট বড় অনেক কৃষকই আছে। ছোট কৃষক বলতে যাদের 1 বিঘা 2 বিঘা বা 1 একর 2 একর 3 একর 5 একর এরকম হচ্ছে ছোট কৃষক। আর অনেকের আছে যে 200 একর 300 একর এরকমও আছে। তো সব মিলিয়ে মোটামুটি খুব ব্যাপকভাবেই এটা ছড়াচ্ছে ভারতে, কিন্তু আমাদের দেশে এটা না ছড়ানোর কারণ কি জানেন? আমাদের দেশে এটা ছড়াচ্ছে না কারণ হচ্ছে যারাই প্রশিক্ষণ নিয়ে আসছে বা প্রশিক্ষণ নিতেছে আমাদের দেশ থেকে, তো একজন সর্বপ্রথম বাংলাদেশ থেকে প্রশিক্ষণ নিয়েছে, তিনি হচ্ছে জনাব রহমত শহীদুল ইসলাম স্যার। আমি ওনাকে ব্যক্তিগতভাবে খুবই পছন্দ করি এবং ওনার আলোচনা শুনতে ভালোবাসি। আর বাকি যেই আপনার বিভিন্ন ফেসবুক ইউটিউবে আপনারা ভিডিও দেখে থাকেন, তারা কিন্তু ওনার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে বিভিন্নভাবে বিজনেস করতেছে। কৃষিটা নিয়ে মানে প্রশিক্ষণ নিয়ে ব্যবসা চলতেছে। তো এসপিকের বাইরেও কিন্তু অনেক দেখছি, যে আমি ওই নাম বলি সমস্যা নাই, কারণ নাম না বললে আপনারা চিনবেন না। অ্যাগ্রো ওয়ান নামে একটি ফেসবুক পেজ, তারপরে মধুমতি অ্যাগ্রো, তারপরে আপনার প্রাকৃতিক কৃষি দেলোয়ার জাহানের, তারপরে আপনার জৈব কৃষি নামে পেজ আছে, তারপরে সিড বাজার এয়ার মালিক সিড। এরা কি করে? এরা রাসায়নিক এবং জৈব কৃষির প্রশিক্ষণ দেয় বা রাসায়নিক কৃষি এবং জৈব কৃষি নিয়েই আলোচনা করে। আর এর মধ্যে একজন একটু ব্যতিক্রম আছে, সে হচ্ছে দেলোয়ার জাহান। সে বলতেছে প্রাকৃতিক কৃষি। প্রাকৃতিক কৃষি কাকে বলে ভাই? প্রাকৃতিক কৃষির একটা সংজ্ঞা হচ্ছে যে গাছের প্রয়োজনীয় যাবতীয় পুষ্টিগুণ এবং যাবতীয় যা কিছু প্রয়োজন সব কিছু প্রকৃতি নিজে ভরণ পোষণ করবে, ওইটা হচ্ছে প্রাকৃতিক কৃষি। অর্থাৎ আপনি জৈব সার তৈরি করে বলতেছেন যে এটা প্রাকৃতিক কৃষি। প্রকৃতিতে জৈব সার বলতে কিছু নাই, ভার্মি কম্পোস্ট নাই, কম্পোস্ট সার নাই, তারপরে কীটনাশকের স্প্রে নাই, রাসায়নিক সার নাই। তাহলে আপনি প্রাকৃতিক কৃষি দাবি করছেন কিভাবে? এগুলা তো মানুষকে গুমরাহ করা হচ্ছে, মানুষের দৃষ্টি অন্যদিকে সরাই দিতেছে। আসলে এগুলা করা ঠিক না। আপনারা যতটা সম্ভব এই সমস্ত লোকের কাছ থেকে দূরে থাকবেন, কারণ তারা আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে, গুমরাহ করার চেষ্টা করতেছে। প্রাকৃতিক কৃষি বলতে একটা পদ্ধতি বর্তমানে আছে এবং আশা করি ভবিষ্যতে যত পদ্ধতি আসুক এই পদ্ধতির উপরে যেতে পারবে না। এটা আমি প্রত্যক্ষদর্শী, আমি জানি।
আমি যেহেতু নিজে করতেছি, আমি এই সম্পর্কে খুব ভালোভাবেই জ্ঞান রাখি। কারণ এসপিকে পদ্ধতি মূলত প্রকৃতির নিজস্ব নিয়ম সামনে রেখে এসপিকে পদ্ধতি আসছে। যেমন ধরেন, জঙ্গলে আমরা দেখি না, আমরা তো অনেক সময় ঘুরতে যাই, জঙ্গলের গাছগুলোকে যদি আমরা একটু দেখি, খেয়াল করি যে ওই গাছের মধ্যে কোনো কমতি নেই, অগণিত ফল, অগণিত ফুল, পাতার রং সবুজ। ওই গাছ থেকে, জঙ্গলের যে কোনো গাছের যে কোনো পাতা আপনি ছিঁড়ে পরীক্ষাগারে পরীক্ষা করে দেখেন, ওই পাতার মধ্যে ফসফেটের কোনো কমতি নাই, পটাশের কোনো কমতি নাই, নাইট্রোজেনের কোনো কমতি নেই, খনিজ উপাদানেরও কোনো কমতি নেই। তার মানে এগুলো কে দিছে? জঙ্গলে তো কোনো মানুষ যায় না, মানুষের অস্তিত্ব নাই ওইখানে, মানুষের কোনো সহায়তা নাই, সহযোগিতা নাই। তাহলে এগুলো কে দিল? এগুলো সৃষ্টিকর্তার দেওয়া নিয়মের মধ্যে প্রকৃতি নিজের খাদ্য নিজে তৈরি করে। ওইটা হচ্ছে প্রাকৃতিক কৃষি। কৃষি তো আর এখানে হচ্ছে না, তাই না? জঙ্গলে তো আর কৃষি হচ্ছে না, জঙ্গলে প্রকৃতি তার নিজের নিয়মে জীববৈচিত্র্য গড়ে তুলতেছে। ঠিক ওই মডেলটাকে, জঙ্গলের যে মডেলটা, ওই মডেলটাকেই তিনি, আমাদের গুরুজি সুভাষ পালেকর, উনি এই মডেলটাকে উঠাইয়া জমিতে প্রয়োগ করছে, এবং রেজাল্ট, দ্য মিরাকেল রেজাল্ট, এটা এত চমৎকার একটা রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি বর্তমানে, যে প্রতিনিয়ত কৃষক এসপিকে পদ্ধতিতে আসতেছে। কারণ এছাড়া তো আর উপায় দেখতেছে না। রাসায়নিক সার, কীটনাশক, জৈব সার, তারপরে আপনার ভার্মি কম্পোস্ট, বায়োডাইনামিক, এগুলা তো কিনে দেওয়া এবং এর থেকে উৎপাদিত ফসল আমরা খাদ্য হিসাবে গ্রহণ করতেছি। এগুলো থেকে আমাদের কি হচ্ছে? প্রতিনিয়ত দিন দিন রোগের সংখ্যা বাড়তেছে, নতুন নতুন রোগ আমাদের এই মানুষের শরীরের মধ্যে বাসা বাঁধতেছে, নতুন নতুন রোগ। এগুলা আমরা আসলে আমাদের পূর্বপুরুষদের কখনো এইসব রোগ আমরা দেখি নাই। আমরা যদি আমাদের দাদার কথা বলি বা পরদাদার কথা বলি, তো তাদের কিন্তু এই সমস্ত রোগ ছিল না। হ্যাঁ, তাদের সময় ডাক্তার ছিল কম, রোগও ছিল কম, তবে চিকিৎসা বিজ্ঞান এত উন্নত হওয়ার পর, আমার প্রশ্ন, চিকিৎসা বিজ্ঞান এত উন্নত হওয়ার পর হাসপাতাল কেন বাড়তেছে, রোগীর সংখ্যা কেন বাড়তেছে? এই প্রশ্নের উত্তর তারা দিতে পারবে না, কারণ তাদের কাছে এই প্রশ্নের উত্তর আছে, কিন্তু তারা দিবে না, কারণ এটা তাদের একটা ষড়যন্ত্র। আমরা একটা ষড়যন্ত্রের জালে আটকা পড়ে গেছি। এর থেকে বের হওয়াটা খুবই কষ্টের, আবার যেমন কষ্টের এমন সহজ। কৃষকের জন্য সহজ, যারা কৃষি কাজ করতে ভালোবাসেন বা মাটিকে যারা পছন্দ করেন, যারা প্রকৃতিকে ভালোবাসেন, তাদের জন্য এটা সহজ। নাস্তিকদের জন্য এটা খুব কষ্টকর। নাস্তিক বলবে যে এরকম আবার হয় নাকি? আর আমি একজন মুসলিম হিসেবে, অ্যাজ এ মুসলিম, আমি মনে করি গরুর গুরুত্ব, এসপিকে পদ্ধতিতে গরুর গুরুত্ব, এবং আমাদের ইসলাম ধর্মেও পবিত্র আল কোরআনের একটি সূরা আছে, সূরা বাকারা। ওই সূরা বাকারার যে বাকারা শব্দের অর্থ হচ্ছে গরু, তো গরুর নামে যে সূরাটা দিল, অবশ্যই গরুর গুণাগুণ আছে বলেই আল্লাহ তাআলা গরুর নামেই সূরাটি নাজিল করেছেন, এবং এটা কুরআন আল কারীমের সবচেয়ে বড় সূরা। আল কোরআনের সবচেয়ে বড় সূরা হচ্ছে সূরা বাকারা, আমরা সবাই জানি। তাহলে এই যে এটার কারণ যদি আপনারা একটু চিন্তা করেন, তাহলে আমাদের জন্য এটা মানে বোঝা সহজ হয়ে যায় যে অবশ্যই গরুর মানে অনেক গুরুত্ব রয়েছে। এই জন্য হয়তোবা সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আমাদেরকে এই
পবিত্র আল কোরআনের মধ্যে সূরা বাকারা নামে একটি সূরা নাজিল করেছেন। এর থেকেও আমরা সহজে মেনে নিতে পারি যে গরুর একটা গুরুত্ব কিন্তু আছে, কিন্তু আমরা বুঝতে পারিনি। তারপর আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ভ্রমণ করো, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করো, প্রকৃতির থেকে জ্ঞান অর্জন করো। তাহলে আমরা প্রকৃতির মাঝে যদি থাকতে চাই, প্রকৃতির মাঝে যদি যাই, যেমন বন জঙ্গল আছে, বিভিন্ন পাহাড় আছে, ওইসব জায়গাতে যদি আমরা যাই, তাহলে আমরা জীবের যে একটা বৈচিত্র্য, ওই বৈচিত্র্যময় দৃশ্য আমরা দেখতে পাই। যেমন অনেক বড় গাছ, সেই গাছের নিচে ছোট গাছ, ওই ছোট গাছের নিচে আরও ছোট কোনো গাছ, মানে একটা লেয়ার আছে, 5টা লেয়ারে বিভক্ত জঙ্গলের গাছগুলা। একবারে নিচে রয়েছে আপনার তৃণবর্গীয় যে ফসলগুলো আছে, লতা পাতা জাতীয় ওইগুলা, তো এর উপরে আর একটু ছোট গাছ, এর উপরে আর একটু বড় গাছ, এইভাবে 5টা লেয়ার, 5 লেয়ারের একটা আমরা দৃশ্য দেখতে পাই, জীববৈচিত্র্য। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। প্রকৃতি চায় জীববৈচিত্র্য তৈরি করতে, আর আমরা চাই কি মনোক্রপ, যে কোনো একটা করব, আরেকটা করার দরকার নেই, সাথে আরেকটা কিছু করা যাবে না, আমরা মনে করি। আমাদেরকে এটাই শেখানো হয়েছে ছোট থেকে। আমরা এগ্রিকালচারাল বিশ্ববিদ্যালয় এগুলাই শেখানো হয়েছে। তারপরে কৃষি বিজ্ঞানীরা কিন্তু মাঠে মাঠে ঘুরে এগুলো শেখায়। তারপরে এনজিওর যে কর্মচারী আছে, এনজিও অফিসার আছে, তারা কৃষকদের মাঝে গিয়ে এটাই বোঝায় যে যে কোনো একটা করেন, 2-3টা একসাথে করেন না, সব নষ্ট হয়ে যাবে। আসলে এগুলা মিথ্যা। হ্যাঁ, রাসায়নিক কৃষিতে আপনি 2-3টা করলে খাদ্যের জন্য অভাব হবে, সূর্যের আলোর জন্য একটা অভাব দেখা দিবে, কিন্তু এসপিকে পদ্ধতিতে আপনার এগুলার একটা শিডিউল দেওয়া আছে যে কোন গাছের নিচে কোন গাছটা ভালো হয়, কতটুকু তাপমাত্রায় কোন গাছটা ভালো হয়, এগুলারও কিন্তু নির্দেশনা দেওয়া আছে। তো যাই হোক, কথা থেকে আমরা একটু অন্যদিকে চলে গেছি। তো এসপিকে হচ্ছে সুভাষ পালেকর কৃষি। এই এসপিকে এর প্রথম নাম ছিল জিরো বাজেট ন্যাচারাল ফার্মিং, অর্থাৎ বিনা খরচে প্রাকৃতিক কৃষি। জিরো বাজেট মানে শূন্য, খরচের কোঠা শূন্য। একবারে যে শূন্য তা না, এটা দিয়ে বোঝানো হয়েছে যে মুখ্য ফসল চাষ করতে যে খরচটা হয়, ওই খরচটা আমরা সাথী ফসল থেকে বের করে নিই। মানে যেই ব্যয়টা আমাদের মুখ্য ফসলের জন্য হয়, ওই ব্যয়টাকে আমরা সাথী ফসল থেকে উঠায় নিই, আর মুখ্য ফসল পুরাপুরি বোনাসের রূপে আমরা গ্রহণ করি। ওইটাই হচ্ছে জিরো বাজেট। আর বাংলাদেশে তো আমরা যেই মাটি আমরা পাইছি, স্বর্ণ বলে না যে বাংলাদেশের মাটি সোনার চাইতে খাঁটি, তো এই সোনার মতো খাঁটি মাটি কিন্তু আমরা রাখতেছি না, দিন দিন শেষ করে ফেলতেছি। এই জন্য বলি, যারা নতুন কৃষক এসপিকেতে উদ্বুদ্ধ হতে চান, যুক্ত হতে চান, নির্ভয়ে নির্বিঘ্নে আপনি আসতে পারেন, ওয়েলকাম। যত কিছু জানার প্রয়োজন আছে আমরা আছি আপনাদের সাথে, এভরি টাইম আমরা আছি। কোনো টেনশনের কোনো কারণ নাই, কারণ আপনি এসপিকে পদ্ধতিতে চাষ করতে হলে আপনার কোনো লোন নিতে হবে না, কোনো ব্যাংকের কাছে গিয়ে ধার ধারতে হবে না, তারপরে কিস্তির জন্য টেনশন থাকবে না, বাচ্চাদের লেখাপড়ার খরচের জন্য টেনশন থাকবে না। এখান থেকে সব কিছু হবে। আল্লাহ তাআলা এই প্রকৃতির মধ্যে অনেক কিছু রাখছেন, অনেক নিয়ামত লুকায় রাখছেন। এগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে, রিজিকের তালাশ করতে হবে। রিজিক কিন্তু এখন আর ওই আগের দিন নাই যে মান্না আর সালোয়া আমাদের আসমান থেকে পড়বে, না, এরকম নাই। সুতরাং রিজিকের তালাশ করতে হবে। আর রিজিক আল্লাহ তাআলা ব্যবসার মধ্যে দিয়ে রাখছেন, চাকরির মধ্যে দিয়ে রাখছেন, কৃষির মধ্যে দিয়ে রাখছেন। কৃষিটাকে আপনি ব্যবসা হিসেবে নেন না। আপনি যেমন আমরা কি করি, যারা এসপিকে পদ্ধতিতে চাষ করি, তাদের এই পণ্য কিন্তু মানে বিক্রি করার জন্য কোনো বাজারে যেতে হয় না, এবং আশ্চর্যজনকভাবে এই কোত্থেকে যে গ্রাহক মানে আসে এবং বিভিন্ন জায়গা থেকে ফোন দিয়ে পণ্যগুলো নিয়ে যায়। খাদ্যদ্রব্য বলেন, ফলমূল বলেন, সবজি বলেন, সব কিছুই আমরা অনেক সময় দেখা গেছে নিজের ঘরে পর্যন্ত নিতে পারি না, এর আগেই শেষ হয়ে যায়।
সুতরাং সচেতন মানুষ কিন্তু আমাদের চারপাশে অভাব নাই, যারা নিজেদের স্বাস্থ্য নিয়ে সচেতন। এখন স্বাস্থ্য নিয়ে সচেতন অনেকেই আছেন যে সকালে দৌড়াদৌড়ি করতেছেন, আপনি রুটি খাইতেছেন, ভাতের বদলে রুটি খাইতেছেন, রাত্রেও রুটি খাইতেছেন আপনার শরীরের একটা ফিটনেস ঠিক রাখার জন্য। হ্যাঁ, ফিটনেস ঠিক রাখার জন্য আপনি দৌড়াদৌড়ি করেন, খেলাধুলা করেন, জিম করেন, কিন্তু সব কিছু করার পর যদি আপনি রাতে রুটি খাইলেন, এই রুটিটা যদি বিষাক্ত হয়, সকালে রুটি খাইলেন ওই রুটিটা বিষাক্ত, দুপুরে অল্প ভাত খাইলেন ওই ভাতটাও বিষাক্ত, তরকারি খাইলেন ওই তরকারিটাও বিষাক্ত, সব কিছুতে স্লো পয়জনে ভর্তি, বিভিন্ন হরমোন দিয়ে ভর্তি। তাহলে আপনি জিম করতেছেন, সকালে খেলাধুলা করতেছেন, বিকেলে একটু ব্যাডমিন্টন খেলতেছেন, তো আপনি স্বাস্থ্য ভালো রাখার জন্যই তো এগুলো করতেছেন। কিন্তু সব মিলে দেখা গেছে একত্রিত করার পর সব শেষে যদি আমি ধরি যে খাদ্যে ভেজাল, খাদ্যে বিষ, তাহলে আপনার কোনো কিছু করাটা মানে সার্থক হলো না, সব কিছু মানে বৃথা গেল। হয়তো আপনি দেখতেছেন যে এই বর্তমানে আপনার বডি ফিটনেস ভালো, আপনার মাসেলগুলো অনেক মানে হেভি হয়েছে, বা আপনার সিক্স প্যাক বের হয়ে গেছে, এগুলো আসলে রোগ না হওয়ার কোনো উদাহরণ না। সিক্স প্যাক যারা আছে তার কি রোগ হয় না? হচ্ছে না। ক্যান্সারের মতো রোগ তাদেরকে ধরে ফেলতেছে। তা আপনি কোথা থেকে বাঁচবেন? আপনি বাঁচতে হলে নিরাপদ খাদ্যই খেতে হবে, এটাই একমাত্র সমাধান। আর নিরাপদ খাদ্য মানে ঔষধি গুণসম্পন্ন খাদ্য, বিষাক্ত রাসায়নিক পদার্থ মুক্ত খাদ্য, এরপরে কীটনাশকের অবশিষ্ট মুক্ত খাদ্য, মানে সব কিছু কেমিক্যাল জাতীয় কোনো কিছু এইখানে থাকবে না। যা থাকবে সব প্রাকৃতিক থাকবে, ঔষধি গুণ থাকবে। প্রাকৃতিক পদ্ধতি, এসপিকে পদ্ধতিতে যখন আপনি একটা ফসল উৎপাদন করবেন, ওইটার গ্রোথ অন্যরকম থাকবে, ওই ফলের সাইজটা অন্যরকম থাকবে, ফলের রূপ অন্যরকম থাকবে। অর্থাৎ কোনোভাবেই রাসায়নিক ফলের সাথে বা ফসলের সাথে তার মিল খুঁজে পাবেন না। ল্যাবরেটরি টেস্ট করবেন, ওইটার মধ্যেও কোনো মিল পাবেন না। স্বাদের বেলায়ও কিন্তু কোনো মিল পাবেন না। প্রাকৃতিক পদ্ধতিতে, এসপিকে পদ্ধতিতে উৎপাদিত একটা ফল আপনি খাবেন, অল্পতে আপনি সন্তুষ্ট। এটা হচ্ছে ভালো ফলের একটা নমুনা, অল্পতে সন্তুষ্ট। যেমন অল্প খাদ্য খেলে আপনার ক্ষুধা নিবারণ হচ্ছে, অল্প খাদ্য খেলে আপনার শরীরের সমস্ত পুষ্টিগুণ চাহিদা পূরণ হচ্ছে, অল্প খাদ্যতে আপনি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারতেছেন, তাহলে আপনার বেশি খাওয়ার কী দরকার? পেট ভরে খাইতেছেন। বর্তমানে আমরা ভাত খাই না, ভাত খাওয়ার সময় একবারে 2 প্লেট 3 প্লেট খেয়ে ফেলি। আর অনেককে মানে গর্বের সাথে বলি যে আজকে 3 প্লেট ভাত খাইছি, 4 প্লেট ভাত খাইছি। এগুলা গর্ব করে বলার কথা না ভাই, এটা লজ্জার বিষয়। আপনার এই শরীরটাকে ঠিক রাখতে গিয়ে আপনার 4 প্লেট 3 প্লেট ভাত লাগতেছে কেন? আধা প্লেট ভাত যদি পুষ্টিগুণ সম্পন্ন হয়, আধা প্লেট ভাত আপনার জন্য যথেষ্ট, এর বেশি দরকার নেই। একটা ফল, আপেল বলেন, মালটা বলেন, কমলা বলেন, একটা ফল আপনি খাবেন, আপনার কাছে ভালো লাগবে, বডি আপনাকে মেসেজ দিবে যে আর দরকার নেই, যতটুকু আছে হ্যাঁ চলবে, আজকের দিন চলে যাবে। বডি থেকে আপনাকে মেসেজ করবে, আপনার সেলগুলোকে ওইভাবে মেনটেন করবে। তো সব কিছু মিলিয়ে এসপিকে পদ্ধতি হচ্ছে একটা স্মার্ট কৃষি। যারা তরুণ উদ্যোক্তা তাদের জন্য এটা বুঝতে সুবিধা হবে, কারণ কম বেশি আমরা সবাই স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়ালেখা করছি, তাই না? যারা করছেন তাদের জন্য এটা বুঝতে খুবই সহজ। যেমন এসপিকে পদ্ধতির 4টা মূলত স্তম্ভ আছে, 4টা পায়া। একটা গাড়িতে যেমন 4টা পায়া থাকে, ওই 4টা পায়ার মধ্যে একটা পায়া, প্রথম পায়ার নাম হচ্ছে বীজ অমৃত হচ্ছে প্রথম ফসল করার যে কৃষি করার যে প্রথম ধাপ, ওটা হচ্ছে বীজ। ভালো বীজ যদি আপনি না পান এবং সেই বীজের মধ্যে যদি রোগ থাকে, তাহলে আপনি কখনোই ভালো ফলন পাবেন। একটা গাছই থাকবে দুর্বল গাছ, দুর্বল বীজ থেকে দুর্বল গাছই হবে, সবল গাছ হবে না, রোগাক্রান্ত একটা গাছ হবে। এর জন্য সর্বপ্রথম আমাদেরকে বীজ অমৃত দিয়ে বীজ সংস্কার করার জন্য বীজ অমৃত হচ্ছে প্রথম পায়া, প্রথম চাকা। দ্বিতীয় চাকায় হচ্ছে এর মধ্যে জীবামৃত।
মনে রাখবেন, কথাগুলো লিখে রাখবেন প্রয়োজনে। বীজ আমরুদ, জীব আমরুদ, ওয়াপসা, মালচিং। এখন ওয়াপসা মালচিং কি এটা আমি পরে আলাপ করতেছি। এখন বীজ আমরুদ আর জীব আমরুদ নিয়ে এখন কথা বলি। আমরা পরবর্তীতে ওয়াপসা এবং মালচিং সম্পর্কে জানবো, ঠিক আছে? একটা একটা করে শেষ করি। বীজ আমরুদ হচ্ছে বীজ শোধন করার জন্য, অর্থাৎ বীজের মধ্যে যে কোনো রোগাণু থাকলে বা বীজবাহিত কোনো রোগ থাকলে সেই রোগটাকে, বা শিকড়বাহিত কোনো রোগ থাকলে সেই শিকড়বাহিত রোগটাকে দমন করার জন্য মূলত বীজ আমরুদ দিয়ে বীজ সংস্কার করা হয়। এখন আপনি ভাবতে পারেন যে আপনি তো প্যাকেট থেকে বীজ ছিঁড়েছেন, প্যাকেটের মধ্যে তো এটা কোনো রোগাণু নাই বা কোনো জীবাণু নাই। বাতাসের মধ্যেই কিন্তু অণুজীব থাকে, জীবাণু থাকে এবং রোগাণু থাকে। এই রোগাণুগুলোর কাজই হচ্ছে বীজের মধ্যে বাসা বাঁধা। তারা খুঁজে যে কোথায় বীজ আছে, কোথায় বীজ আছে। বাতাসের মধ্যে যে বাষ্প আছে, জলীয় বাষ্প, ওই জলীয় বাষ্পের মধ্যে মূলত তারা ভর করে এই জায়গা থেকে ওই জায়গায় যাওয়া আসা করে, ঠিক আছে? তো তারা সবচেয়ে বেশি পছন্দ করে বীজের যে খাঁজগুলো আছে ওই খাঁজের ভিতরে তারা প্রবেশ করে, গিয়ে ওইখানে গিয়ে বাসা বাঁধে, অপেক্ষা করে কখন অঙ্কুরিত হবে, কখন সে শিকড়ের মধ্যে ঢুকে যাবে। সে অপেক্ষায় থাকে বীজ অঙ্কুরিত হওয়ার জন্য। আর বীজের মধ্যে কয়েক প্রকারেরই আপনার রাসায়নিক দ্রব্য থাকে, যে রাসায়নিক দ্রব্যগুলা বীজ অঙ্কুরিত হওয়া থেকে মানে আটকায় রাখে। যেমন একটা ধানের বীজ আপনি লাগাইলেন, এটা অঙ্কুরিত হইল না, জার্মিনেশন রেট 40%, 50%। কিন্তু বীজ আমৃত দিয়ে যখন আপনি বীজটা সংস্কার করবেন, তখন এই বীজের জার্মিনেশন রেট 95 থেকে 99 পর্যন্ত হয়, কোনো কোনো সময় 100% হয়ে যায়, আলহামদুলিল্লাহ। তো এইগুলো বীজ আমৃত। এখন জীবামৃত হচ্ছে এটার দ্বিতীয় পায়া। জীবামৃত আবার দুই প্রকার, একটা হচ্ছে তরল জীবামৃত আর একটা হচ্ছে ঘন জীবামৃত। এখন তরল জীবামৃতটা কি, তরল জীবামৃতটা কীভাবে তৈরি করতে হবে এই বিষয়ে আমার পুনরায় ভিডিও দেওয়া আছে, আগের ভিডিও দেওয়া আছে, তো আপনারা এখান থেকে দেখবেন। আমি এখনও বলে দিতেছি, শর্টকাটে বলতেছি। জীবামৃত তৈরি করতে হলে, তরল জীবামৃত তৈরি করার জন্য আপনাকে একটা ড্রাম নিতে হবে। প্লাস্টিকের ড্রাম না হইলে ভালো হয়, লোহার ড্রাম হইলে ভালো। লোহার ড্রাম যদি না থাকে প্লাস্টিকেও চলবে, কিন্তু সবচেয়ে উত্তম লোহার ড্রাম বা সিমেন্টের একটা ট্যাঙ্কি। তো যেহেতু সিমেন্টের ট্যাঙ্কি অনেকের বাড়িতে নাই, ড্রামটাই আছে, ড্রাম সহজে পাওয়া যায়, তো লোহার একটা ড্রাম নেবেন। ওই যে তেলের ড্রাম আছে না, তেলের ড্রামাই না, এটারে আগে পরিষ্কার করবেন ভালো করে, গোবর দিয়ে, কাঁচা গোবর দিয়ে 2 দিন রেখে দেবেন ভিজায়, পুরোটা ড্রাম ভিজায় রেখে দেবেন। পরে এটা ধুয়ে ফেলবেন, বাস সব রাসায়নিক কেমিক্যাল যা আছে সব শেষ। হ্যাঁ, তারপরে আপনি ড্রামটা পরিশোধন করার পরে, বা যদি কোনো মেডিসিনের ড্রাম না হয়, আপনার ব্যবহৃত কোনো ড্রাম হয়, চাউলের ড্রাম বা পানির ড্রাম যদি হয়, তাহলে ধোয়ার দরকার নেই। হ্যাঁ, তো এটার মধ্যে পানি নেবেন আপনার জমির পরিমাণ অনুযায়ী। যেমন 1 একরের জন্য আমি বলে দিতেছি, 1 একর জমির জন্য আপনার 180 লিটার পানি দিয়ে এই ড্রামটা ভরবেন। 180 লিটার পানি। ড্রামটা একটু বড় নেবেন, যাতে 220 লিটারের ড্রাম বা 225 লিটারের ড্রাম নেবেন, যাতে করে 180 লিটার দেওয়ার পরে আপনার ড্রামের খালি জায়গা থাকে, উপরে খালি জায়গা থাকে। তো 180 লিটার পানি নিলেন। এখানে 10 কেজি পরিমাণ গোবর নেবেন, কাঁচা গোবর 10 কেজি, মাত্র 10 কেজি। কত কেজি? 10 কেজি। বারবার বলতেছি এই জন্য যে লিখে রাখবেন আপনারা। হ্যাঁ, এগুলো কিন্তু আপনি চাইলেই কোনো ভিডিও থেকে যে দেখে নেবেন, এক একজন এক এক রকমভাবে বলতেছে। আমি যেটা বলতেছি সেটা হচ্ছে গুরুজি যেভাবে বলছেন এবং আমি যেভাবে করি ঠিক সেটাই বলতেছি। 10 কেজি গোবর, 10 লিটার গোমূত্র, 1 কেজি বেসন বলতে ছোলা বুটের বেসন নেবেন, 1 কেজি গুড়টা কালো গুড় নিলে ভালো হয়, কালো না পাইলে লাল সাদা যেটি চলবে, চিনি বাদে, চিনি ছাড়া, চিনি কিন্তু চলবে না। গুড় 1 মুঠো জঙ্গলের মাটি অথবা রাস্তার পাশে যে ঝোপঝাড় আছে না, মেন রাস্তার আশপাশে যে ঝোপঝাড়গুলো থাকে বা বড় গাছ থাকে, আম গাছ, জাম গাছ, এগুলোর শিকড়ের কাছ থেকে 1 মুঠো মাটি নেবেন।
গেল। এখন এই যে 10 কেজি গোবর, 10 লিটার এই কি বলে গোমূত্র, 1 কেজি বেসন, 1 কেজি গুড়, 1 মুঠো মাটি, সমস্ত কিছু একসাথে মিলান পানিতে দেওয়ার আগে। এটার সাথে মিশানোর পর একটা স্লারি তৈরি হবে, একটা পেস্ট তৈরি হবে। ওই পেস্টটাকে আপনি ওই 180 লিটার পানির যে ড্রাম, ওই ড্রামের মধ্যে সবটা ঢেলে দেন। এখন আসেন বিস্তারিত আলোচনা করি। জীবামৃতের মধ্যে আমরা গোবর দিলাম, গোমূত্র দিলাম, তারপর বেসন দিলাম, গুড় দিলাম, মাটি দিলাম। কেন দিলাম? আমরা তো দিলাম, সব দিলাম, কিন্তু কেন দিলাম ওইটাও তো জানার বিষয়, তাই না? তো যারা পড়ালেখা করছেন বা করতেছেন তারা বুঝতে সুবিধা হবে তাদের জন্য। ন্যূনতম যারা এসএসসি অন্তত দিয়েছেন, পাস করছেন, বা সায়েন্স নিয়ে পড়তেছেন কিন্তু 8ম শ্রেণীতে বা 7ম শ্রেণীতেও যারা আছে তারাও বুঝতে পারবে, তাদের এই সাবজেক্টগুলো আছে। এটা সায়েন্টিফিক সাবজেক্ট। তো যারা সায়েন্স নিয়ে পড়ালেখা করছে বা যারা বিজ্ঞানে ছোট থাকতে যারা বিজ্ঞানে ভালো ছাত্র ছিল, যেমন সাধারণ বিজ্ঞান, এগুলো যারা বোঝে তারা বুঝবে। এই যে গোবর নিলাম 10 কেজি, এই গোবরের মধ্যে কি আছে এটাও তো জানতে হবে, তাই না? এই গোবর কোন গরুর নিব? দেশি গাই গরুর গোবর। দেশি গাই গরুর 1 গ্রাম গোবরে 300 কোটি অণুজীব থাকে, এবং আশ্চর্যজনক বিষয় হচ্ছে সবগুলো অণুজীব, এই 300 কোটি অণুজীবের মধ্যে সবগুলোই উপকারী অণুজীব, একটাও ক্ষতিকারক প্যাথোজেনিক কোনো ব্যাকটেরিয়া নেই। সব হচ্ছে বেনিফিশিয়াল মাইক্রো অর্গানিজম, বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া, বেনিফিশিয়াল অণুজীব, সব বেনিফিশিয়াল, মানে সব কিছু উপকারী গেল একটা। তাহলে 1 গ্রাম গোবরে যদি 300 কোটি অণুজীব থাকে, তাহলে আমার প্রশ্ন আপনাদের কাছে, 10 কেজি গোবরে কত কোটি হবে? ক্যালকুলেশন করে হিসাব করে নেবেন। কিন্তু এই ক্যালকুলেশন করার পর আমাদের কাছে হিসাব আসলো 30 লক্ষ কোটি অণুজীব 10 কেজি গোবরের মধ্যে আছে। তবে এই অণুজীবগুলো আমাদের 1 একর জমির জন্য পর্যাপ্ত না। এমন অনেকে বলতে পারেন তাহলে গোবর আরও বাড়াই দিই। গোবর বাড়াই দিয়ে আপনার হবে না। কিভাবে হবে না? এত গোবর আপনি পাবেন না। যে অণুজীবের সংখ্যা আমাদের দরকার, এত পরিমাণে অণুজীব আপনি 100 কেজি গোবর দিলেও হবে না। কারণ এত গোবর ওই ড্রামের মধ্যেও দেওয়া সম্ভব না, আর এত কিছু করা, এত বড় হাউস তৈরি করে এগুলো করা কৃষকের পক্ষে অন্তত সম্ভব না। গুরুজি মূলত সহজে যেভাবে তৈরি করা যায়, যাতে করে সবাই এটা করতে পারে, সহজলভ্য হয়, এই জন্য উনি কি করছেন, এই 10 কেজি গোবর অণুজীবের বীজ হিসেবে নিয়েছেন, বীজ। হ্যাঁ, তারপরে নিয়েছেন 10 লিটার গোমূত্র। আমি বিস্তারিত আসতেছি। 10 লিটার গোমূত্র নিছে। এই গোমূত্রের দেওয়ার কারণটা কি? এটা হচ্ছে অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল, মানে এই অণুজীবগুলোর সাথে বাতাসের মধ্যে থাকা যদি কোনো খারাপ রোগাণু থেকে থাকে বা কোনো খারাপ ব্যাকটেরিয়া থেকে থাকে, তাহলে সেগুলোকে ধ্বংস করার জন্য এই গোমূত্র দেওয়া হয়েছে। আর গোমূত্রের অনেক ওই খনিজ উপাদান থাকে, এই জন্য দেওয়া হয়েছে। অনেকগুলো কারণ আছে। যাই হোক, বেসন দেওয়ার কারণ কি? বেসন হচ্ছে ওই যে অণুজীবগুলো আমরা দিছি গোবরের মাধ্যমে, ওই গোবরের অণুজীবগুলা যে আছে, সেই অণুজীবগুলা সংখ্যায় এক সময় বৃদ্ধি হবে। ওই তাদের খাবার আগে ভাগেই আমরা দিয়ে দিতেছি। তারপর দেওয়া হয়েছে গুড় দেওয়ার ফলে যে অণুজীবগুলো আছে তারা সংখ্যায় বাড়বে, আস্তে আস্তে সংখ্যায় বাড়বে। প্রতি 20 মিনিটে ডাবল হবে। যেমন এখন আছে 30 লক্ষ কোটি, 20 মিনিট পর এটা 60 লক্ষ কোটি, 40 মিনিট পর এটা 120 লক্ষ কোটি। এভাবে প্রতি 20 মিনিট পর পর বাড়তেই থাকবে। এভাবে আমরা 48 ঘন্টা রাখি। মাটি কেন দিলাম? মাটির মধ্যে ওই যে আপনি জঙ্গল থেকে মাটি আনছেন বা রাস্তার দুই পাশের যে ঝোপঝাড় আছে, ওই মাটিতে এমন কিছু অণুজীব আছে যে অণুজীবগুলা ওই গোবরের মধ্যেও নাই। কারণ
এই যে ঝোপঝাড়ের মধ্যে কেন বলছি যে ওইখানে কোনো দিন রাসায়নিক সার ব্যবহার হয় নাই, কীটনাশকও স্প্রে করা হয় নাই, তার মানে ওইখানে অণুজীবগুলা বেঁচে আছে, ওই প্রজাতিগুলো আছে, পুরাতন যে প্রজাতিগুলা। তো সেখান থেকে এক মুঠো মাটি আনার কারণ হচ্ছে এই মূলত এটা, যে ওই অণুজীবগুলো আমরা এই জীবামৃতের মধ্যে দিব, এগুলোকেও সংখ্যায় বৃদ্ধি করব। এটা হচ্ছে মেইন উদ্দেশ্য। এখন জীবামৃতে থাকা যে অণুজীব, 10 কেজি গোবরে যে অণুজীব, সব কিছু মিলিয়ে দেওয়ার পর প্রতি 20 মিনিট পর পর এটা ডাবল হবে। এভাবে আমরা 48 ঘন্টা এই প্রসেসিংয়ে রাখবো। ভালো করে মিশিয়ে দিব। প্রথমে ঘড়ির কাঁটা যেভাবে ঘুরে ক্লকওয়াইজ ঘুরিয়ে আপনার পাটের বস্তা আছে না, পাটের বস্তা দিয়ে উপরটা ঢেকে দেব। ড্রামের মুখ কিন্তু লাগানো যাবে না, অর্থাৎ এখানে বাতাস আসা যাওয়া থাকবে, অক্সিজেনের আসা যাওয়া থাকবে। আবার অনেকে আছেন মনে করতে পারেন যে ড্রাম দিয়ে পাটের বস্তা, না, ড্রামটা খোলা থাকবে, খোলা অবস্থায় থাকবে উপরটা, এবং পাটের বস্তাটা এই খোলা ড্রামের উপরেই দিয়ে রাখবেন, যাতে উপরে কোনো মানে না যায় আর কি, পাতা টাতা না পড়ে, বা কোনো ছিটে ফোটা বা যে কোনো কিছু ময়লা আবর্জনা যাতে না পড়ে, আর সরাসরি সূর্যের আলো যাতে না পড়ে, এই জন্য। তো এটা আপনার 48 ঘন্টা রাখবেন। 48 ঘন্টা রাখার পর দেখবেন যে এখানে এত মাত্রায় অণুজীবের সংখ্যা বেড়েছে। কারণ হচ্ছে ওই যে গুড় দিছি আমরা, গুড় দেওয়ার মানে হচ্ছে কোষ বিভাজন প্রক্রিয়া, ফার্মেন্টেশন প্রক্রিয়ার জন্য মূলত গুড় দেওয়া হয়েছে। এই গুড় দেওয়ার কারণে কোষ বিভাজন তাড়াতাড়ি দ্রুত হয়েছে, কারণ আমরা জানি, যারা বিজ্ঞান সায়েন্স নিয়ে পড়ালেখা করছি তারা জানি যে ফার্মেন্টেশন প্রক্রিয়ার জন্য মিষ্টি পদার্থের প্রয়োজন। মিষ্টি পদার্থ পেলে ওই কোষগুলো কী হয়, তাড়াতাড়ি বিভাজন শুরু হয়, কোষ বিভাজন প্রক্রিয়া শুরু হয় এবং খুব দ্রুত চলে। আর কোষ বিভাজনের ফলে যে অণুজীবের সংখ্যা বাড়তেছে, ওই সংখ্যাগুলোর যে খাদ্য, কারণ তারা তো জীব, অণুজীব মানে কি জীব, তো তাদের তো খাদ্যের প্রয়োজন, শক্তির প্রয়োজন, তাই না? তো এই শক্তি যোগানোর জন্য মূলত প্রোটিন জাতীয় খাবারের দরকার। যেহেতু আমরা জানি যে ডাল জাতীয় খাদ্যের মধ্যে প্রোটিনের সংখ্যা বেশি থাকে, প্রোটিনের মাত্রা বেশি থাকে, এজন্য আমরা ছোলা বুটের বেসন ইউজ করেছি। মটর ডালের বেসন ইউজ করা যাবে না, কারণ এটাতে প্রচুর গ্যাস হয়। তারপরে আপনার এই বাদামের কোনো ব্যবহার করা যাবে না, সয়াবিনের আটাও ব্যবহার করা যাবে না, গমের আটাও না, কিচ্ছু না, শুধু ছোলা বুট এবং অরহর ডাল আপনারা দিতে পারেন, অথবা মাসকলাই দিতে পারেন। তো এই 3টা ডাল দিয়ে আপনি সহজে পাবেন, আপনি ছোলা বুট দিয়েই করে ফেলবেন, সমস্যা নেই। মার্কেটে যদি না পান তাহলে ছোলা বুট কিনে ভাঙাই নেবেন থেকে, এগুলো সহজেই পাওয়া যায়। আমি করতেছি, আমি পাইতেছি না, এই পাশেই তো দোকান আছে, মদিমালের দোকানে আপনি গেলেই পাবেন। আর গুড় অবশ্যই ভালো গুড়টা দেওয়ার চেষ্টা করবেন, কেমিক্যালযুক্ত কোনো গুড় দিবেন না। যতটা সম্ভব আপনি ভালো গুড়টা নেওয়ার চেষ্টা করবেন, কারণ প্রথমবার আপনি করতেছেন, একটু ঝামেলা হবে। একটু ঝামেলা বলতে কি, এটা তো আর ঝামেলা না। এটা আপনি যদি 1 বিঘার জন্য করেন তাহলে 1 কেজিকে 3 ভাগ করে নেবেন, কারণ 1 বিঘায় আপনার এই 1 একরে 3 বিঘা, এই জন্য আপনি 1 বিঘা করলে ওই 1 একরের যে ডোজটা আছে ওইটাকে আপনি পানি সহ সব কিছুকে 3টা ভাগ করে নেবেন। 1 ভাগ করবেন আপনি 1 বিঘার জন্য হলে, আর 3 বিঘার জন্য হলে আপনি 200 লিটার ড্রাম নেবেন, 180 লিটার পানি, 10 কেজি গোবরে, এরকমভাবে। তো ওই যে মাটিতে যে অণুজীবগুলো, সেগুলোও কিন্তু সংখ্যায় বৃদ্ধি হইল। তো আমাদের এই অণুজীবগুলো কেন দরকার সেটাও তো জানার বিষয়। দেখেন, মাটিতে সৃষ্টিকর্তা সব কিছু দিয়ে রাখছেন, কিন্তু ওই সব খনিজ উপাদানকে গাছ পর্যন্ত পৌঁছে দেওয়ার লেবারও কিন্তু দিয়ে রাখছেন। লেবার কারা? শ্রমিক কারা? এই অণুজীবগুলা। মূলত আপনি যখন ইউরিয়া সার দিতেছেন, ইউরিয়া সার তো আর সরাসরি শিকড় নিতে পারতেছে না, ইউরিয়াকেও খণ্ডন করে দিতে হয়, ভেঙে দিতে হয়। ইউরিয়ার রূপান্তর নাইট্রেটে হওয়ার আগ পর্যন্ত কিন্তু গাছ এটা নিতে পারে না। সুতরাং ইউরিয়াকেও কোনো না কোনো অণুজীব কি করে, রূপান্তর করে নাইট্রেটে। এই জন্য বলি যে অণুজীবের প্রয়োজনীয়তা বেশি। আমার সারের দরকার নাই,
সার আমার জমিতে আছে, যথেষ্ট আছে, আল্লাহ তাআলা সব কিছু দিয়ে রাখছেন। নাইট্রোজেন তো নাইট্রোজেনের মহাসাগর বলতে পারেন আপনি। বাতাসে 78.6% কি আছে, নাইট্রোজেন আছে। তাহলে নাইট্রোজেন নিয়ে আমার চিন্তা করার কি দরকার আছে? গাছের প্রয়োজনীয় নাইট্রোজেন আমরা আকাশ থেকে ধরবো, বাতাস থেকে ধরবো। ওই বাতাস থেকে কে ধরে ওইটাকে আমরা কাজে লাগাবো। আমরা বাজার থেকে কেন ইউরিয়া সার কিনতে যাব? কেন কৃষকের কি অভাব পড়ছে? নাইট্রোজেনের অভাব আছে বাতাসে? এগুলো আসলে কৃষক জানে না, বা এগ্রিকালচারাল সায়েন্স বা এগ্রিকালচারাল যারা সায়েন্টিস্ট আছেন তারা কিন্তু এগুলা কাউকে বলে না, প্রকাশ করে না। কারণ প্রকাশ করলে তাদের কমিশন খাওয়া বন্ধ হয়ে যাবে। তারা নিজেদের কমিশনের আশায় সারা পৃথিবীর মানুষকে এই রাসায়নিক এবং এই বিষাক্ত পদার্থের উৎপাদিত খাদ্য খাওয়াইতেছে, নিজেও খাইতেছে। কি করবে? টাকার লোভ এরকম জিনিস। টাকার লোভ একটা বাজে একটা জিনিস। যারাই এই টাকার লোভে পড়ছে সবার জীবন শেষ। কিন্তু ফাঁকে দিয়া মাঝখান দিয়ে কৃষকেরও জীবন শেষ। কৃষকের ক্যান্সার হইতেছে বেশিরভাগ, ম্যাক্সিমাম টাইম এই কৃষকেরই কী হইতেছে? ক্যান্সার হইতেছে। তা আমরা এই একটা ষড়যন্ত্র থেকে আমরা বেরোতে হলে এসপিকে পদ্ধতি ছাড়া আর কোনো বিকল্প নাই। আর যদি আপনার কাছে বিকল্প থাকে যে এসপিকের চেয়েও ভালো, আমাকে বলবেন, আমিও দেখব, চেষ্টা করে। যদি ভালো হয় আমিও করব। এসপিকে থেকে যদি অন্তত ভালো কোনো আপনার পদ্ধতি পান, আমাকে ইনফরমেশন করবেন দয়া করে। আমি চাইবো যে ওইটাও আমি ট্রাই করি। ভালো হইলে আমি সব করতে রাজি। আর যদি বলেন যে না কেমিক্যাল দিতে হবে, এইটা সেটা, না, রাসায়নিক সার আমি আজ পর্যন্ত দেই নাই, দিব না। একবার ভুল করছিলাম ওই অনেক আগে, আমি যখন এই ছোট ছিলাম তখন আমি শখের বসে কিছু ডালিমের বীজ থেকে চারা গজানোর জন্য আপনার ওয়ান টাইম যে গ্লাস আছে, ওই গ্লাসের মধ্যে মাটি ভরে লাগাইছিলাম। খুব সুন্দর চারা হয়েছিল, খুব সুন্দর, মাশাআল্লাহ, খুব সুন্দর চারা হয়েছিল। জানেন, আমার একটা ভুলের কারণে সবগুলা চারা মারা গেছে। ভুলটা কি ছিল? রাসায়নিক সার দিয়েছিলাম। আমার এত সুন্দর চারা, এত বড় চারা, 1 ফুটের উপরে হয়ে গেছে, এত সুন্দর লাগতো। যেই দেখতো তারই মানে ভিতরে একটা লোভ জাগতো যে এই চারাগুলো আমি নিব। 40টা চারা ছিল একসাথে, 40টা ওয়ান টাইম গ্লাসের মধ্যে মাটি দিয়ে, গোবর সার দিয়ে আমি এগুলো লাগাইছিলাম। 40টা চারা এক রাতের মধ্যে শেষ। তখন থেকে আমি বুঝতে পারছি যে রাসায়নিক কৃষি খুবই ভয়ঙ্কর এবং এই রাসায়নিক সার মানুষের ক্ষতি করে। ছোট থাকতে আমি বুঝে গেছি যে এই রাসায়নিক সার কখনো গাছের খাদ্য হতে পারে না। যেই খাদ্য দেওয়ার পর, গাছের শিকড়ে লাগার পর যেই খাদ্য গাছ মারা যাবে, ওই খাদ্য কখনো নিরাপদ হতে পারে না। ওইটা গাছের খাদ্য হতে পারে না। গাছকে জোর করে খাওয়ানো হচ্ছে। এখন জোর করে একটা রোগীকে আপনি যদি ইঞ্জেকশনের মাধ্যমে, স্যালাইনের মাধ্যমে খাওয়ান, তো রোগী নিজেই রোগী, আপনাকে উৎপাদন দিবে কিভাবে? ভালো ফসল দিবে কিভাবে? এইটা যদি আপনি না বুঝেন, এখনো সময় আছে, বোঝার চেষ্টা করেন। আমি আপনার সাথে বক করে আমার কোনো ফায়দা হচ্ছে না। আমি কাজ শেষ করে এখন বাসায় যাওয়ার কথা, ঘুমানোর কথা। আমি কেন আপনাদের সাথে বক করতেছি? আপনাদেরকে বুঝিয়ে যদি আমার কোনো লাভ হইতো তাহলে বুঝতে পারতাম যে না, আমার লাভ হইতেছে। কৃষকদেরকে প্রশিক্ষণ দিতেছি, হাজার টাকা তাদের কাছ থেকে নিতেছি প্রশিক্ষণের নামে। ভাই, আমি প্রান্তিক পর্যায়ে যে ছোট কৃষক আছে তাদেরকে নিয়ে কাজ করি। তাদের কাছে আমি ইচ্ছাকৃতভাবে যাই, পরামর্শ দিই। যে পরামর্শ গ্রহণ করলো, না করলে আমার কিচ্ছু আসে যায় না। আমার কথা হচ্ছে গুরুজির আদেশ যে প্রচার করো, সবাইকে জানাও, সবাইকে বোঝানোর চেষ্টা করো। এটা আমার দায়িত্ব বটে। গুরুজি না বললেও এটা আমি করতাম, কিন্তু যেহেতু বলছেন এখন আমি একটু দ্রুত গতিতে করার চেষ্টা করতেছি। আমার কিন্তু প্ল্যান ছিল আগে থেকেই যে আমি নিজে সাকসেস হলে আমি মানুষকে এটা শিখাবো। কিন্তু গুরুজি কিছুদিন আগে একটা আমার সাথে একটু আলাপ হয়েছিল, 4 মিনিটের আলাপ। তো ওই 4 মিনিটের মধ্যে উনি 2 মিনিট সময় ব্যয় করছে শুধু এই প্রচারের সম্পর্কে বলার জন্য। এতদিন পরে কথা হয়েছে, কিন্তু 2 মিনিট সময় উনি এইভাবেই ব্যয় করছেন।
প্রচার নিয়ে এত গুরুত্ব দিয়ে বলছে যে প্রচার করো, 1 পয়সা কারো কাছ থেকে নিবা না। ওই দিন থেকেই কসম করছি, আল্লাহর কসম, কোনো কৃষকের কাছ থেকে আমি 1 পয়সা নিব না, সার বিক্রি করব না, বীজ বিক্রি করব না। বীজ যাকে দেই সে পরবর্তীতে আমাকে বীজ ফেরত দেয়। বুঝতে পারছেন বিষয়টা? আমি ফেরত দেয় বলতে কি, আমি একটা বীজ তাকে দিলাম, সে আমাকে অন্য একটা বীজ ওই পরিমাণ দিয়ে দিল, বা ওইটার সমপরিমাণ মূল্যের বীজ আমাকে সে দিল। এটা হচ্ছে বিপণন, তার সাথে আমার বিনিময়, টাকার কোনো লেনদেন নেই। হ্যাঁ, তবে আমাদের উৎপাদিত ফসল আমরা দামে বিক্রি করি। এর কারণ হচ্ছে মানুষ বুঝতে হবে যে এই খাদ্যটা এবং রাসায়নিক খাদ্যটার মধ্যে যে পার্থক্য আছে ওইটা বুঝতে হবে। ওইটা বোঝানোর জন্যই আমরা দাম নিতেছি। আমরা চালের কেজি 120 টাকা, 30 টাকা কেজি, বাজারে 70 টাকা 80 টাকা কেজি চাল পাওয়া যাচ্ছে না? তো ওগুলো তো নিচ্ছে না আমাদের কাছ থেকে। কেন নিচ্ছে? সিরিয়াল লাগছে নেওয়ার জন্য। কেন? কারণ তারা জানে যে এসপিকে পদ্ধতিতে তৈরি খাদ্য স্বাস্থ্যের জন্য খুবই পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য। কোনো বিষাক্ত কোনো নাই, হেভি মেটাল নাই, কোনো বিষাক্ত পদার্থ নাই, কেমিক্যাল নাই, বিষ নাই, রাসায়নিক কোনো পদার্থ নাই। তাহলে তারা জানে, যাই নাও আমাদের কাছ থেকে গোপন রাখে। কৃষি বিজ্ঞানীরা পর্যন্ত আমাদের কাছ থেকে পণ্য নিয়ে খায় বেনামে, নাম প্রকাশ করে না। কিন্তু আমরা তো তথ্য নিয়ে দেখছি যে এই লোক তো অফিসার। এগুলো আসলে বললে হবে না, কাজ করতে হবে। আপনি ছোট্ট একটা প্লটে করেন, আপনাদের কাছে আমি রিকোয়েস্ট, হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, আপনারা করেন। আপনার মনে করেন যে 1 বিঘা জমি আছে, আপনি 1% বা 2%-র মধ্যে করেন। ব্যবধান, আপনি রেজাল্ট যদি না পান, আপনি করেন না, আমাকে গালি দেন, সমস্যা নেই, আমি মেনে নিব। কিন্তু যদি রেজাল্ট পান, ওই ফসল আপনি খাবেন, খেয়ে দেখবেন ওইটার স্বাদ কীরকম আর রাসায়নিকের স্বাদ কীরকম, ওইটার খাওয়ার পরে আপনার দেহের মধ্যে কী পরিবর্তন হচ্ছে ওইটাও দেখবেন, আপনার স্বাস্থ্যের মধ্যে কী পরিবর্তন ঘটতেছে এটাও দেখবেন। এবং রাসায়নিকটা আপনি আস্তে আস্তে বাদ দিতে হবে, নয়তোবা আপনি বেঁচে থাকতে পারবেন না বেশি দিন। বাঁচলেও ওই হাসপাতালের বেডে শুয়ে বাঁচতে হবে। দেখতেছেন না বর্তমানে বেশিরভাগ মানুষ 10 বছর কিন্তু মানুষ হাসপাতালেই থাকে। মানুষের মোট বয়সের 10 বছর সময় মানুষ হাসপাতালে অথবা ঘরে মানে অসুস্থ অবস্থায় থাকে। 10টা বছর অসুস্থতায় কাটে। অথচ আল্লাহ তাআলা প্রত্যেকটা খাদ্যের মধ্যে ঔষধি গুণ দিয়ে রাখছে। এই ঔষধি গুণ কই গেল? নষ্ট করে ফেলছে ইউরোপ আমেরিকা ষড়যন্ত্র করে। তো এগুলা থেকে আমাদের বের হতে হবে। আমি আপনাদের সময় নষ্ট করতেছি আমার কাছে মনে হচ্ছে, কিন্তু তবুও আমি আপনাদেরকে বলি, অনুরোধ করে বলি, অন্তত 1 বিঘা জমি যদি আপনার থাকে, অন্তত কিছু অল্প জমিতে হইলেও এসপিকে পদ্ধতিতে করেন। এই এসপিকে পদ্ধতিতে করতে গিয়ে যাবতীয় যত সমস্যার মধ্যে পড়বেন, আমি আল্লাহর রহমতে আপনাদের কাছে ওয়াদা করতেছি, মৃত্যুর আগ পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি কৃষকের সাথে থাকবো ইনশাল্লাহ। কারণ কৃষক বাংলাদেশের ভবিষ্যৎ। এই কৃষক বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল রাখার একমাত্র যন্ত্র। এই কৃষকের উপরে আঙুল তোলা মানে বাংলাদেশের উপর আঙুল তোলা। কৃষকের অবস্থা খারাপ মানে বাংলাদেশের অবস্থা খারাপ, আমি যেটা বিশ্বাস করি। যতই আপনি বাইরের কথা বলেন, জিডিপির কথা বলেন, কোনো লাভ নেই যদি খাদ্য নির্ভর না হয়, স্বয়ংসম্পূর্ণ না হয়। খাদ্য যদি 100% শতভাগ যদি আমদানি করতে হয়, ওই দেশের টিডিপি কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না। আপনার স্বাস্থ্যহানি হইতেছে, আপনার পরিবেশ দূষণ হইতেছে, বায়ু দূষণ করতেছেন, পানি দূষণ করতেছেন, মাটি দূষণ করতেছেন, সব কিছু দূষণ করতেছেন, ধ্বংস করে ফেলতেছেন। পানির যে ভূগর্ভস্থ যে জলাশয়, ওইটার লেয়ার কত ফিট নিচে গেছে আপনি চিন্তা করেন। আগে টিউবওয়েলে ধরলেই পানি আসছে, টাচ করা মাত্রই পানি আসছে, টাচ সেন্সরের মতো কাজ করছে আগে টিউবওয়েল। এখন তো হাতি দিয়ে চাপাইলেও পানি আসতে চায় না গরমের সময়। কেন?
আপনি আমি দায়ী, আপনি এবং আমি সবাই দায়ী এর জন্য। তো সচেতন হতে হবে। আমরা জানি নাই ততদিন পর্যন্ত ঠিক আছে, হ্যাঁ জানি নাই, আমরা করছি, না জেনে করছি, কিন্তু এখন তো আপনি জানছেন এসপিকে পদ্ধতিতে চাষ করলে বায়ু দূষণ হবে না, কৃষকের দ্বারা কোনো বায়ু দূষণ হবে না, মাটি দূষণ হবে না, পরিবেশ দূষণ হবে না। ও এমনকি যে কার্বন ডাইঅক্সাইড আছে অধিক থেকে অধিক মাত্রায় গাছ নেবে, মাটিতে সংগ্রহ হবে, মাটিতে ওইটা রূপান্তর হবে কি হিউমাসে রূপান্তরিত হবে। নাইট্রোজেন এবং হিউমাস মিলে কি হবে, এই নাইট্রোজেন এবং কার্বন মিলে কি হবে, হিউমাস তৈরি হবে। হিউমাস হচ্ছে গাছের খাদ্যের ভাণ্ডার। আপনি পুরো প্রসেসটা বুঝতে হবে। এসপিকে পদ্ধতি বুঝতে হলে আপনি 1-2 ঘন্টার ক্লাসে কিছু বুঝবেন না। আসেন আমার কাছে আসেন, আমি ইনভাইট করি সবাইকে, হাত জোর করে বলি যে ভাই দেখেন আমি পাবলিসিটি বা প্রচারের জন্য, নিজেকে প্রচার করার জন্য আমার আসলে প্রচার হওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এমনিতে আগে থেকেই প্রচারিত, আমি অন্য পেশায় জড়িত আছি, আপনারা জানেন, অনেকেই জানেন। আমি ইলেকট্রনিক্সের কাজ করি, এটা দিয়ে আমি পুরা ব্রাহ্মণবাড়িয়াতে সুনামের সাথে কাজ করতেছি, পুরা ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে। আমি থাকি সরাইলের মানুষ তো আমাকে চিনি, এমনকি সারা ব্রাহ্মণবাড়িয়ার যত ক্ষুদ্র ক্ষুদ্র এলাকা আছে সেখান থেকেও আমার কাছে আসে। কিছু মানে আপনার সৃজনশীলতা আমার মধ্যে আছে, এটা আল্লাহ পাকের দান। আমি মডিফাই করতে পারি ভালো, যেমন এটা হচ্ছে না, এটা আমি বিকল্প ব্যবস্থা আমি করতে পারি, ওই মেধাটা আল্লাহ পাক আমাকে দিছে। তো এই জন্য অনেক দূর দূর থেকে মানুষ আসে, কাজ নিয়ে আসে। অফ সিজনও আমার কাজের কোনো অভাব নেই। আমি যদি একটু দেখাই আমার দোকানে কাজের সংখ্যা কীরকম দেখেন, টেবিলের উপরে দেখেন একবারে এলোমেলো থাকে, সব সময় গুছায় রাখতে পারি না, 2 মিনিটও গুছায় রাখা যায় না, কারণ মানুষ, এই দোকান খোলার সাথে সাথে মানুষের ভিড়, একটার পর একটা কাজ করতেই হয়। তো তারপরও আমি এই দেখেন এখন বাসায় ঘুমানোর কথা না, আমি ক্লাস করতেছি, আমি আপনাদের সাথে কথা বলতেছি। কারণ কি, আমার উদ্দেশ্য একটাই উদ্দেশ্য, বাংলাদেশের কৃষি ব্যবস্থাটা পরিবর্তন করতে হবে। এই যে আদিকাল থেকে চলে আসতেছে এই যে পরম্পরাগত কৃষি, ওইটা কিন্তু এখন সম্ভব না, গরুর গোবরের দ্বারা সম্ভব না, শুধু গোবর দিয়ে চাষাবাদ করা সম্ভব না। আমরা 10 কেজি গোবর দিয়ে যদি 1 একর জমি করতে পারি, তাহলে 1 টন 2 টন গোবর দিয়ে 1 একর করার দরকার আছে? নাই তো। ওই 1 টন গোবর দিয়ে 100 একর জমি করা যাবে। সুতরাং আমরা এখনো সময় আছে, বোঝার চেষ্টা করি। দয়া করে আপনারা এসপিকেতে আসেন, অল্প পরিসরে হলেও করেন। আমি বারবার বলি অল্প জায়গাতে হলেও এটা করেন, এটার রেজাল্ট আপনি নিজেই দেখতে পারবেন। যেমন অল্প দিনে ফলে এরকম জিনিস আছে না, যেমন শাকসবজির মধ্যে আপনার কি আছে, এই ফুলকপি, পাতাকপি, বেগুন, টমেটো, মরিচ, এই বিভিন্ন ধরনের গাছ আছে যে অল্প দিনে, যেমন 2 মাসে হারভেস্ট করা যায় বা 45 দিনে হারভেস্ট করা যায়। ধনিয়া পাতা আছে 15-20 দিনে হারভেস্ট করা যায়। এগুলোর উপরে আপনার রিসার্চ করে দেখেন না, তবেই তো আত্মবিশ্বাস আসবে। আত্মবিশ্বাস না হলে তো আপনি করতে পারবেন না। যেমন আমি সর্বপ্রথম করছি, অল্প অল্প জায়গা নিয়ে করছি, মিষ্টি কুমড়া করলাম, তারপরে কি বলে ধনিয়া পাতা করলাম, পেঁপে করলাম, সব কিছুতেই মাশাআল্লাহ রেজাল্ট পাইছি। এখন আমি বড় আকারে করতে চাইতেছি, এবং বড় আকারে করার জন্য অলরেডি আমি জমি লিজ নিছি, একটা 5 বছরের জন্য নিছি, আর একটা কথা হচ্ছে 10 বছরের জন্য নিব। ফল বাগান করব। ওই ফল বাগানে শুধু ফল হবে তা না, সবজি থেকে শুরু করে সব কিছু, ধান বাদে সব কিছু। একটা বাগানে যখন আপনি ঢুকবেন, আপনার প্রয়োজনীয় সকল ফল এবং সকল খাদ্য, সকল সবজি আপনি দেখতে পাবেন। ওই মডেল আমরা তৈরি করতেছি। মাত্র 6 মাস আমাকে সময় দেন, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। এই 6 মাসের মধ্যে আমি এই মডেল দ্বারা করতেছি। আপনারা এখানে আসবেন, আইসা আমার এখানে দেখবেন। এটা আপনাদেরকে আমি দাওয়াত করে রাখলাম, পরবর্তীতে আপনাদেরকে আমি
আবার দাওয়াত করব যখন রেডি হয়ে যায়। তো 6 মাস সময় আমাকে দিবেন। এই 6 মাসের মধ্যে আমি একটা বাগান দাঁড় করাবো, যেই বাগান থেকে একটা পরিবার না 10টা পরিবার সচল থাকতে পারবে মাত্র 1 বিঘা জমি দিয়ে। 1 বিঘা জমির যে বাগান, এই বাগান থেকে 10টা পরিবার মানে অনায়াসে চলতে পারবে এই বাগানের যে উৎপাদিত ফসল এবং ফলমূল দিয়ে। আর যদি আমি এই একটা পরিবারের কথা বলি, একটা পরিবার খেয়ে দেয়ে এই বাগান থেকে বছরে 6 লাখ টাকা, তার বছরে 6 লাখ টাকা লাভ হবে সব খরচা বাদ দিয়ে। খরচা তো নাই, শুধু বীজ কেনার টাকা লাগবে। তো প্রথম বছর বীজ আনলে আর আজীবন বীজ কেনার দরকার নেই, বীজ আমরা নিজেরাই সংরক্ষণ করব এখান থেকে। তো সব মিলিয়ে এই এসপিকে পদ্ধতি আমার কাছে এমন ভালো লাগছে শুরুতে, যখন আমি অল্প দিনে রেজাল্ট পাইছি, যে অল্প দিনে যে সবজিগুলো হয়েছে সেগুলো দেখে আমার আসলে, আমি রাসায়নিক সার দিয়েও কিন্তু ওই ফসলগুলো হচ্ছিল না, ভালো হচ্ছিল না। তখন আমি এসপিকে পদ্ধতি মানে গ্রহণ করছি। আমি কিন্তু প্রথমে রাসায়নিক এবং জৈব কৃষি ট্রাই করছি আগে, হ্যাঁ আমি বলে রাখি, কারণ আমি না করে আসি না এখানে, রাসায়নিক করে তারপরে আসছি। রাসায়নিক জৈব কৃষি সব করছি, করে যখন দেখছি যে এগুলোতে রেজাল্ট আমি পাচ্ছি না, তখন আমি এসপিকে পদ্ধতি ইউটিউবে সার্চ করতে এসপিকে পদ্ধতিতে আসছি। তো যাই হোক, অনেক লম্বা আলোচনা করে ফেলছি। আসলে অল্প সময়ে কিছুই করা যায় না, এত কিছু বোঝানো যায় না। তো আপনারা মূল যে 4টা পায়া, ওইটা যদি আপনারা অনুসরণ করেন তাহলে অবশ্যই আপনারা সাকসেস হবেন। হ্যাঁ, এখন আরেকটা জিনিস মনে পড়ছে, যে আমি বীজামৃত এবং জীবামৃত নিয়ে কথা বলছি, ওয়াপসা এবং মালচিং নিয়ে কথা বলি। ওয়াপসা হচ্ছে গাছের যে গোড়া, গাছের যে শিকড়, ওই শিকড়ের কাছে যে মাটিগুলো আছে, জমির যে মাটিগুলো আছে, মাটির একটা কণা থেকে আরেকটা কণার মাঝে ফাঁকা জায়গা থাকে না, যেমন একটা কণা, এই একটা কণা মাটির অনেক ক্ষুদ্র, এগুলো কিন্তু খালি চোখে দেখা যায় না। দেখা যায় না। এই 2টা কণার মাঝখানে যে একটা খালি জায়গা দেখতে পাচ্ছেন, এই খালি জায়গার মধ্যে অর্ধেক থাকবে বাতাস, অর্ধেক হচ্ছে বাষ্প, অর্ধেক বাতাস, হাওয়া, অর্ধেক হাওয়া অর্ধেক বাষ্প। বাষ্প মানে কি, পানির যে আরেকটা রূপ, ওইটা হচ্ছে বাষ্প। তো ওই বাষ্পটা যদি, বাষ্প এবং হাওয়া যদি 50% থাকে, 50-50 থাকে, তাহলে ওইখানে যে পরিবেশটা তৈরি হয় ওইটার নামই হচ্ছে ওয়াপসা। বাষ্প এবং বাতাসের সংমিশ্রণে হয়। যেমন এই হচ্ছে বাতাস, এই হচ্ছে কি বাষ্প। এই 2টা যদি মাটির 2টা কণার মাঝখানে থাকে, ওই পরিবেশটাকে আমরা ওয়াপসা কন্ডিশন বলি। আর মালচিং করতে হবে অবশ্যই, যেমন ফসলের অবশিষ্ট, গাছপালার যে ডালপালা আছে, খড়কুটা আছে, ধান গম এগুলার যে ওয়েস্টেজ আছে অবশিষ্ট, সেগুলা দিয়ে। কোনোভাবেই প্লাস্টিক মালচিং করা যাবে না, পলিথিন মালচিং করা যাবে না। এগুলা আমাদেরকে গুমরা করার জন্য বলা হয়েছে। এই আচ্ছাদন বা মালচিং দেওয়ার কারণ হচ্ছে, এই মালচিং দেওয়ার ফলে যে অণুজীবগুলো আমরা জীবামৃতের মাধ্যমে দিলাম জমিতে, ওই অণুজীব এবং দেশি কেঁচো কাজ করার জন্য একটা পরিবেশ পাবে, মাইক্রো ক্লাইমেট পাবে, ঠিক আছে, একটা পরিবেশ পাবে, যেই পরিবেশে তারা কাজ করতে পছন্দ করে। যেমন মালচিং করার ফলে মাটিটা কিন্তু অন্ধকার হচ্ছে, ধরেন না 2-4 ইঞ্চি মালচিং হইল, মালচিং দেওয়ার ফলে কি হচ্ছে, সরাসরি রৌদ্রটা কিন্তু আমার মাটিতে লাগতেছে না, লাগতেছে কই, মালচিংয়ের গায়ে লাগতেছে, কিন্তু নিচে কিন্তু অন্ধকার। এই অন্ধকার জায়গাতে অণুজীব এবং কেঁচো কাজ করতে পছন্দ করে। যদি সরাসরি সূর্যের আলো পড়ে তাহলে তারা দিনের বেলা কাজ করা বন্ধ রাখে, শুধু রাতে কাজ করে। আর যদি আপনার মাটিটা ঢেকে রাখতে পারেন আচ্ছাদন মালচিং দিয়ে, তাহলে কি হবে, 3 রাত 24 ঘন্টা কাজ করবে, অন্ধকার পাবে, 24 ঘন্টা কাজ করবে। কেঁচো আসবে, আপনার জীবামৃত দেওয়ার 15 দিনের মধ্যে দেখবেন আপনার জমিতে কেঁচো গর্ত করা শুরু করছে। আর কেঁচো কি, কেঁচো হচ্ছে প্রাকৃতিক লাঙ্গল, আমাদের কৃষকের বন্ধু। অণুজীব কারা, অণুজীব হচ্ছে কৃষকের বন্ধু।
ফসলের মা, ফসলকে খাবার দেওয়ার জন্য ফসলের মা দিনরাত 24 ঘন্টা কাজ করবে। মাটির সবচেয়ে বড় প্রাকৃতিক লাঙ্গল হচ্ছে কেঁচো, দেশি কেঁচো। ওই ভার্মি কম্পোস্টের যে ওই ওই কী কয় এসিনোফিটিডা, ওইটা না। এসিনিওফিটিডা কিন্তু কোনো কেঁচো না, এটা আলাদা একটা প্রাণী। ওইটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ওটা আমাদের দেশি কোনো জিনিস না, দেশি কোনো প্রাণী না, ওইটা বিদেশি ভয়ঙ্কর একটা প্রাণী। তো ওই ভার্মি কম্পোস্টের এসিনোফিটিডা দিয়ে আমাদের কাজ হবে না, আমাদের দরকার দেশি কেঁচো। দেখবেন দেশি কেঁচো অনেক বড় বড় হয় এবং ছোট আকারের হয়, মিডিয়াম সাইজের হয়, মোটা হয়, চিকন হয়, অনেক ধরনের হয় দেশি কেঁচো। ওই দেশি কেঁচোগুলোকেই মূলত কাজে লাগাইতে হবে। আর এই কাজে লাগানোর জন্য তাদেরকে একটা মাইক্রো ক্লাইমেট তৈরি করে দিতে হবে। আর এটা শুধুমাত্র মালচিং দেওয়ার ফলেই হবে। মালচিং কোনটা? লাইভ মালচিং হতে পারে, তারপরে ওয়েস্টেজের মালচিং হতে পারে, মাটি দিয়েও মালচিং করা যায়। মাটির উপরটা একটু গুঁড়া করে দিলে এটাও মালচিং হিসেবে কাজ করে, মাটিটাকে গুঁড়া করে দিলে। তো সবচেয়ে ভালো হয় আপনি খড়কুটা বা ফসলের ওয়েস্টেজ আপনি এখানে দিবেন। যেমন ধান যদি করে থাকেন, ধান নেওয়ার পর আপনি খড়কুটাগুলা মাটিতে দিয়ে দিবেন, মিশাই দিয়ে দিবেন ট্রাক্টর দিয়ে। এগুলা কিন্তু পুরানো যাবে না, কারণ মাটির কার্বন আপনি যদি নিয়ে পুড়ে ফেলেন তাহলে এই কার্বন উড়ে কই যাবে, বাতাসের সাথে বিক্রিয়া করে, রাসায়নিক বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড রূপে চলে যাবে। এই জন্য আপনার অবশ্যই এই মালচিং দিতে হবে খড়কুটা দিয়ে, এবং কোনোভাবেই কোনো ফসলের অবশিষ্ট পোড়ানো যাবে না, আগুন দেওয়া যাবে না। ঠিক আছে, সবগুলোকে আমরা ব্যবহার করব কার্বন হিসেবে। জমিতে জৈবিক কার্বন যত বেশি হবে, জৈবিক নাইট্রোজেন যত বেশি হবে, জমির হিউমাস তত বাড়বে। আর হিউমাস মানে হচ্ছে ফসলের পুরো খাদ্যের ভাণ্ডার। হিউমাস তৈরি করতে হবে জমিতে, বাস, আর কিচ্ছু করতে হবে না। বাইরে থেকে সার, কীটনাশক কিচ্ছু দেওয়ার দরকার নেই, কোনো সারের প্রয়োজন নেই, গোবর সারেরও দরকার নেই। জীবামৃত, ঘন জীবামৃত কীভাবে তৈরি করতে হয় এটা আমি পরবর্তীতে প্র্যাকটিক্যাল দেখাই দেব। জীবামৃত এবং ঘন জীবামৃত কীভাবে তৈরি করতে হয় প্র্যাকটিক্যাল আমি দেখাই দেবো ইনশাআল্লাহ। তো আশা করি সবাই বুঝতে পারছেন, এবং আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে চাপ দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো আলোচনা হলে আপনার সামনে অটোমেটিক চলে যায়, আপনি সর্বপ্রথম দেখতে পারেন। আর শেয়ার করে দেবেন, যদি উপকারে আসে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। ফেসবুক, ইউটিউব যেখানে পারেন শেয়ার করে দেবেন, ইনশাআল্লাহ আপনাদের উপকারে আসবে। আমি আজকের জন্য শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।